আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমি জিন্নাতুল ফয়েজ নিবির আছি আপনাদের সাথে, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছি হানিফ ভলভো B9 বাসে করে। যদিও ঢাকা থেকে রাজশাহী রুটে হানিফের কোনো ভলভো রেগুলারলি চলাচল করে না, কিন্তু আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য রাজশাহীতে এসেছিলাম। তো প্রতি বছর হানিফ পরিবহন রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা যখন হয়ে থাকে সে সময়ে বেশ কিছু স্পেশাল ট্রিপ চালু করে থাকে। তার মধ্যে এবছর 3টি স্পেশাল হানিফের ভলভো ট্রিপ ছিল। তারই একটি আমার গাড়িটি বিকেল 4টায় রাজশাহীর শিরোইল হানিফ কেটিসি কাউন্টার থেকে ছাড়ার কথা। এই হচ্ছে আমার আজকের জার্নি পার্টনার হানিফ ভলভো B9 9689 রেজিস্ট্রেশন নম্বর, এবং এটি হচ্ছে হানিফ ভলভের ইন্টেরিয়র। আমার কাছে পার্সোনালি বেশ ভালো লাগে এই ইন্টেরিয়রটা। এবং আরেকটি মেইন কথা হচ্ছে হানিফের এই ভলভোটি বেশ ভালো কন্ডিশনে রয়েছে। সো ঠিক 4টায় না হলেও আমাদের গাড়িটি 20 মিনিট লেট করে 4টা20-এ রাজশাহীর শিরোইল কাউন্টার ত্যাগ করছে। যদিও ভর্তি পরীক্ষার সিজন হয়, সামনে প্রচুর পরিমাণে অটোরিকশা রয়েছে, যে কারণে কিছুটা রাস্তা আমরা জ্যাম পোহাই। তারপরে সেই জ্যাম থেকে অর্থাৎ রাজশাহী শহর থেকে বেরিয়ে আমরা কিছুটা ফাঁকা রাস্তা পাই। এছাড়াও ইউজুয়ালি ঢাকা থেকে রাজশাহী আসার জন্য যে রুটটা ইউজ করা হয়, অর্থাৎ রাজশাহী শিরোইল হয়ে কাজলা, বিনোদপুর এই এরিয়া দিয়ে বাসগুলো যাতায়াত করে, কিন্তু ভর্তি পরীক্ষার সময় সেই এলাকার পাশেই যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি অবস্থিত, তাই অনেক জ্যামের কথা বিবেচনা করে গাড়িগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দিয়েছে। আমরা এখন সেই রাস্তা ধরে এগিয়ে চলছি। সামনে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বাইপাস রোড। আমরা এখন রাজশাহী বাইপাস রোডে উঠবো রাজশাহী শহর থেকে বেরিয়ে। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই ধরনের ওয়েদারে আসলে ভ্রমণ করার মজাটা অন্যরকম, কারণ চারপাশে বাংলাদেশে যতগুলো রাস্তা রয়েছে মোটামুটি সবগুলোরই চারপাশে গাছপালা রয়েছে। আর বৃষ্টি হয়ে গেলে গাছপালাগুলো একদম পরিষ্কার হয়ে পুরো প্রকৃতি সবুজ হয়ে যায় এবং রাস্তাটিও ভিজে কালো হয়ে যায়। অ্যান্ড এই সিনারিওটা আমার কাছে পার্সোনালি অনেক 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 বেশি ভালো লাগে। সামনে আপনাদেরকে রাস্তাটা দেখতে পাচ্ছি না, কারণ বিজনেস ক্লাস বাসের সামনে যে ব্যারিকেডটা দেওয়া থাকে সেটির কারণে আসলে ভিডিওতে ফুল ভিউটা আসে না। হানিফ পরিবহন তাদের বিজনেস ক্লাস সেক্টরটি এই ভলভো এবং RM2 দিয়ে চালিয়ে যাচ্ছে। তবে আমি মনে করি যে তাদের আরেকটু আপগ্রেড করা উচিত, কারণ অনেক দিন ধরেই তো এভাবে চলছে। অন্যান্য সব ব্র্যান্ডার নতুন নতুন গাড়ি আনছে, নতুন নতুন মানুষকে আকৃষ্ট করার জন্য তারা পথ অবলম্বন করছে। যদিও হানিফের গাড়ি সবসময় যাত্রী পায় অ্যান্ড হানিফ সারা বাংলাদেশ জুড়ে বিস্তৃত। হানিফকে বাংলাদেশের পরিবহন সেক্টরের রাজা বলা হয়। সো তাদের আসলে যাত্রী অ্যাট্রাকশন নিয়ে তেমন একটা ভাবনা নেই। তারপরেও আমরা যারা হানিফ লাভার তাদের আশা যে আমরা হানিফে বেশ ভালো কিছু চমক হয়তো বা সামনে দেখতে পাবো। ভলভো বাংলাদেশে আসলে লস প্রজেক্ট বলতে গেলে, কারণ হানিফের অনেকগুলো ভলভো এখন ডাম্পিং রয়েছে। ম্যাক্সিমাম ভলভোই দেখা যাচ্ছে যে বসে গেছে। সেগুলোকে সচল করতে গেলে যে পার্টস দরকার, সেই পার্টসগুলো বাংলাদেশে আনাটা কষ্টকর এবং পার্টসগুলোর মোটামুটি ভালো পরিমাণে দামও পড়ে যায় বাংলাদেশে আনতে গেলে। সো আশা করছি যে হানিফ পরিবহন তাদের ব্যবসায়ে আপগ্রেড আনবে, হয়তোবা নতুন কিছু আমাদের যাত্রীদের জন্য দিবে। তার উপর যেহেতু আপনারা ভিডিওটা পাচ্ছেন মোটামুটি কিছুদিন পরে, সো বলে রাখি যে পেট্রোলের এবং ডিজেলের দাম বেড়ে গেছে। সো পরিবহন সেক্টরে বেশ ব্যাপক পরিমাণে আমরা ভাড়ার একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। এটি আসলে পরিবহন সেক্টরের কিছুই করার নেই, কারণ তারা তো কখনোই লস করার জন্য ব্যবসায় নামেনি, তারা লস করে কখনো ব্যবসা করবেও না। যে কারণে যাত্রীদের বাধ্য হয়ে সেই ভাড়ায় যেতে হবে, যেটি BRTA কর্তৃক এবং পরিবহন মালিকরা যে ভাড়াটি রেখে থাকে সাধারণত। সো এক্ষেত্রে আমার রাজশাহী থেকে ঢাকা হানিফ ভলভো B9 ভাড়া পড়েছে আমার 1400 টাকা, অ্যান্ড সহজ চার্জ সহ মোটামুটি প্রায় 1500 টাকার মতো পড়ে গিয়েছে। সো আশা করছি যে হানিফ পরিবহন খুব শীঘ্রই তাদের একটি প্রপার অনলাইন টিকিটিং সিস্টেম করবে, কারণ সহজ.com-এ বেশ ভালো পরিমাণে চার্জ কেটে নেয়, যেটা আসলে আমাদের সাধারণ যাত্রীদের কাছে কিছুটা অন্যায় করা হয়। হানিফ পরিবহন এত বড় একটি সেক্টর, তাদের উচিত একটা ভালো আপগ্রেড টিকিটিং সিস্টেম, যেখানে হচ্ছে সব থেকে কম কমিশন দিয়ে আমরা অ্যাকচুয়াল প্রাইসে টিকিটটি পেয়ে যাই। সো রাইট নাও আমরা রয়েছি রাজশাহী নাটোর হাইওয়েতে। এই হাইওয়েটি আমার কাছে বেশ ভালো লাগছে। তবে আমাদের যিনি হেল্পার রয়েছেন তিনি বলছিলেন যে এই রাস্তাটি বেশ পিছলা, তাই আমাদের ড্রাইভার কিছুটা সাবধানতা অবলম্বন করছে। যদিও এটি একটি সুইডিশ
রাজা। ভলভোকে ব্রেকিং এবং কন্ট্রোলিং এর দিক দিয়ে 10-এ 10 দেওয়াই যায়। সো আশা করছি কোনো সমস্যা হবে না ওভার স্পিডিং করলেও। তারপরে আমাদের ড্রাইভার দেখে শুনেই ড্রাইভ করেছেন, 80, 85, 90-র মধ্যে সীমাবদ্ধ থাকছেন। এবং কিছু ট্রাক রয়েছে, সেগুলো ছাড়া বাস এখনো তেমন একটা দেখা যাচ্ছে না। আমি কিছুদিন আগে ঢাকা থেকে পঞ্চগড়ে হানিফ ভলভো B9 বাসের একটি রিভিউ দিয়েছিলাম, এবং ঢাকা থেকে পঞ্চগড় রেগুলারলি হানিফের ভলভো যাওয়া আসা করে। আপনারা যারা সেই রাস্তায় অর্থাৎ রংপুর, ঠাকুরগাঁও এই দিকটায় যেতে যাচ্ছেন, তারা চাইলে আমার সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সেই হচ্ছে বৃষ্টি মাখা সুন্দর সবুজে ঘেরা রাস্তার দুই পাশ। যদিও বিজনেস ক্লাস বাসের গ্লাসের কারণে আসলে খুব একটা বাইরের সৌন্দর্য উপভোগ করা যায় না, যেটা আসলে নন এসি বাসে উপভোগ করা যায়। আমরা এই মুহূর্তে নাটোরে পৌঁছে গিয়েছি, আর এখন ঘড়িতে বাজে 5টা 5। তো খুব কম সময়ে আমরা চলে এসেছি। যদিও আমাদের গাড়ি রাজশাহী থেকে ফুল বুকড হয়েছে, অর্থাৎ রাস্তায় আর কোথাও কোনো যাত্রী উঠাবার নেই। একেবারে হয়তোবা আমরা ফুড ভিলেজ প্লাসে জার্নি ব্রেক দিব। লেটস সি আমরা কখন ফুড ভিলেজ প্লাস এ পৌঁছাই। অ্যান্ড আপনারা এখন কিছু নাটোর এবং রাজশাহী এছাড়াও ঢাকা রাজশাহী রুটের কিছু সিনেমেটিক ভিউস এনজয় করুন। রাইট নাও আমরা আছি নাটোরের বনপাড়া নামক স্থানে। আর এই জার্নিতে এই জায়গাটি একটু টুইস্ট ঘটে, সেটি হচ্ছে আমাদের এই গাড়িটিকে নাটোর হাইওয়ে পুলিশ থেকে সিগন্যাল দেওয়া হয় ব্রেক দেওয়ার জন্য। আর সেই মুহূর্তে আমাদের গাড়ির স্পিড ছিল 94। মাত্র একটা ট্রাককে ওভারটেক করে আমাদের গাড়ির স্পিড কিছুটা বেশি হয়েছিল, আর দূর থেকে সেটা ট্র্যাক করে আমাদের গাড়িটিকে থামার সিগন্যাল দেয়, এবং থামার পরে আমাদের গাড়িটিকে মামলা দেওয়া হয়। ইউজুয়ালি যেটা হয়, মামলা দেওয়ার পর সাধারণত চলে যাওয়া যায়, কারণ 15 দিন পর্যন্ত সম্ভবত সময় থাকে মামলা ভাঙানোর। কিন্তু এক্ষেত্রে পুলিশ আমাদের কোনো সময় দিতে চাচ্ছিলেন না। আমাদের গাইড এবং ড্রাইভার তাদের রিকোয়েস্ট করছিল যে এখানে পরীক্ষার্থী রয়েছে, তারা পরীক্ষা দিয়েছে, অনেক ধকল গিয়েছে তাদের, আমরা মামলাটা পরে ভাঙিয়ে নেব। কিন্তু পুলিশ সেটা করতে না দিয়ে পুলিশ আমাদের ড্রাইভারকে সাথে নিয়ে যায় এবং মামলা ভাঙিয়ে আস্তে আস্তে সেখানে আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেট হয়ে যায়। সো এখানে আমাদের একটা ছোট্ট ভোগান্তির শিকার হই। এই যে সামনে দেখতে পাচ্ছেন, আমাদের ঠিক এই জায়গায় পুলিশ আটকে দিয়েছিল। আর এটা আরেকটি মজার ঘটনা, সামনে আমাদের একটা ভলভো লেগুনা যাচ্ছিল, এটা নাটোরের একটা স্থানে। সো পুলিশ ছাড়ার পরে আমরা 6টা 23-এ আবারও আমাদের জার্নি শুরু করি। আর আমাদের গাড়িটি পুলিশ আটকিয়েছিল 6টা 7-এ। সো এখন প্রায় রাত হয়ে গিয়েছে,
আর আমরা এখন ছুটে চলছি ঢাকার পথে। আমাদের সুপারভাইজার একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে এখানে ম্যাক্সিমাম পরীক্ষার্থী রয়েছে, আর এই পরীক্ষার্থীরা শিক্ষিত বলে এতক্ষণ আমাদের গাড়িটায় আটকে থাকার পরেও কেউ ক্ষিপ্ত হয়ে কোনো কথা বলেনি, সবাই আমাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করেছে। সুপারভাইজার এভাবে আমাদের সুন্দর একটি কথা বলেন যে এখানে যদি কোনো লোকাল গাড়ি হইতো, সেখানে যদি আমাদের 1 ঘন্টা আটকে রাখা হতো তাহলে দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতো, কিন্তু এখানে সবাই আমাদের সাথে ছিল, আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমরাও তাদের এই বিলম্বের কারণে আমরাও আপনাদের কাছে দুঃখিত, এই কথাটি বলেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে এই কথাটি। আসলেই যে শিক্ষিত মানুষ থাকলে যে কোনো জায়গায় ভালো কিছু সম্ভব। সো লেটস সি আমরা কখন গিয়ে পৌঁছাই ফুড ভিলেজ প্লাস রেস্টুরেন্টে, আমরা কখন জার্নি ব্রেক দিই দেখা যাক। এবং আমাদের এই বাসে চট্টগ্রামের 4 জন রয়েছে, তারা এখান থেকে গিয়ে ঢাকায় ট্রেনে উঠবে। 11:45 তাদের ট্রেন। লেটস সি তারা ট্রেন ধরতে পারে কিনা। এখন বাজে 8:15 আর আমরা ফুড ভিলেজ রেস্টুরেন্টে আমাদের জার্নি ব্রেক দিয়েছি। এখানে প্রায় আমাদের 30 মিনিট জার্নি ব্রেক দেওয়া হয়, যদিও সুপারভাইজার বলেছেন খুব দ্রুত শেষ করতে, তারপরেও কিছু যাত্রী কিছুটা বিলম্ব করেছে। এরপর আমরা 8:40 নাগাদ আবারও আমাদের জার্নি শুরু করি। সো দেখা যাক এখন আমরা কখন ঢাকা পৌঁছাই। এবং এই গাড়িটির আজকেই রাত 10টায় কক্সবাজারের ট্রিপ রয়েছে, খুব সম্ভবত 10টায় না 10:30টায়। দেখা যাক এই গাড়িটি 10:30টার মধ্যে ঢাকায় পৌঁছাতে পারে কিনা, যদিও এটা এক প্রকার অসম্ভব বলতে গেলে, তারপরেও দেখা যাক আমরা কখন ঢাকায় গিয়ে পৌঁছাই। এখন বাজে রাত 10:02 আর আমরা এখন টাঙ্গাইলের এলেঙ্গা ক্রস করছি। সো এই গাড়িটি আজকে কক্সের ট্রিপ মিস করে ফেলছে, এই গাড়িটি আজকে খাগড়াছড়ি যাবে এখন ঢাকায় গিয়ে। সো হানিফের ভলভোগুলোর উপর খুব বেশি প্রেসার পড়ে যায় আমি মনে করি, এমনিতেই কয়েকটা মাত্র জেন্দা আছে, সেগুলো হয়তো বা খুব শীঘ্রই যদি এভাবে চলতে থাকে ডেথ হয়ে যেতে পারে। সো আশা করছি হানিফ পরিবহন থেকে আমরা ভালো কিছু দেখতে পাবো, এবং এটাও আশা করছি যে আমরা ঢাকায় হয়তো বা 11:10 বা 15-এর মধ্যে ইন করতে পারবো, যদি এভাবে জ্যামহীন পথ চলতে পারি। এখন বাজে 10:30 আর আমরা এখন নবীনগর রয়েছি, সাভার নবীনগর। বাজে প্রায় 11টা আর আমরা এখন রয়েছি হানিফের ওভি ফিলিং স্টেশনে। এখানে আমাদের গাড়িটি তেল নিচ্ছে, কারণ এরপরে গাড়িটা আরেকটি ট্রিপে যাবে। সো এখান থেকে তেল নিয়ে নিচ্ছে। তেল নেওয়া শেষে আমরা এখন অন দ্য ওয়ে টু কল্যাণপুর। আমাদের গাড়িটি আমাদেরকে কল্যাণপুরে নামিয়ে দিবে, যদিও মাজার রোড পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু গাড়িটি এখন ঢাকার ওপারে চলে যাবে সায়দাবাদের দিকে, সো আমাদের কল্যাণপুরে নামিয়ে দিবে। এখন বাজে 11:20 আর আমরা এখন কল্যাণপুরে নেমে গিয়েছি। সো যারা ভিডিওটি দেখলেন সম্পূর্ণ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট বক্সে শেয়ার করবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।